আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। পানছড়ি ও মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় প্রশাসন জানায় ভারতীয় মুসলমানরা বিজিবির হেফাজতে রয়েছে, তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিজিবি। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। আপনাদের গুজরাট জেলা থানা কোনটা? থানা বলতে গেলে তো কিষানপুর। তারা সবাই গুজরাটের মুসলিম। অনুপ্রবেশকারী ভারতীয় মুসলিমদের বরাত দিয়ে এলাকাবাসীর অভিযোগ, বিমানে করে সীমান্তে আনা হয় তাদের। পরে ভোররাতে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে ঠেলে দেয়। আরো বাঙালিদের পুরো হিন্দুস্তানের যত বাঙালিরা আছে না স্যার, সব বাঙালিদের এরকম ভাবে সার্ভে। আর এখন এরপর স্থানীয় একটি বাড়িতে তাদের অবস্থানের খবর পেয়ে অনুপ্রবেশকারী ভারতীয় ৬৬ মুসলিমকে হেফাজতে নেয় বিজিবি। গাড়ি দিয়ে আনার পরে আমাকে কমসে কম এক অডিও বার্তায় জেলা প্রশাসক জানান, মানবিক দিক বিবেচনা করে তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়। ওই পরে আমবাগান থেকে আবার এরকম খালি নিচের রাস্তা দেয়াইছে। পানছড়ি সীমান্ত আর মাটিরাঙ্গা সীমান্ত সবশেষ তথ্য অনুযায়ী আমাদের ৬৬ জনের কথাই আমরা জানি। বিজিবির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণেটা আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, বাচ্চা আছে, নারী আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী ও বুরঙ্গামারী উপজেলার সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করা ৮ বাংলাদেশি সহ আরও ৪৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোররাতে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভারতীয় নাগরিক পুশিন বিষয়ে কিছুক্ষণ আগের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আবু তাহের। খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা দিয়ে ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় স্থানীয়দের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা বিরাজ করছে। আমি এখন যে দাঁড়িয়ে আছি তার জাস্ট একটু পেছনে, এখানে আজ ভোরে যখন ফজরে আজান হচ্ছিল সে সময় বিএসএফ জোরপূর্বক ২৭ জনকে, নারী পুরুষ সহ ২৭ জনকে মূলত পুশব্যাক করেন, পুশিন করে দেন। এরা স্থানীয় এই বাড়িতে এখন অবস্থান করছেন। বিজিবি তাদেরকে নিরাপত্তা হেফাজতে রেখেছেন। আমি সর্বশেষ খবর নিয়েছিলাম খাগড়াছড়ির, মূলত খাগড়াছড়ির ৩টি সীমান্ত, পানছড়ি এবং মাটিরাঙ্গা, এই দুই এলাকা দিয়ে ৩টি পয়েন্টে মূলত ৬৬ জনের মতো ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এখানে অনেক উৎসুক মানুষ এসেছে তাদেরকে দেখার জন্য। রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ফলে কক্সবাজারে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির সদস্যসহ ৪০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানযোগে তাদের পাঠানো হয়। বিজিবির কক্সবাজার জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান বলেন, রাখাইনে সংঘাত শুরু হওয়ার পর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ৪০ ব্যক্তি বাংলাদেশে আশ্রয় নেয়। এদের মধ্যে ১৩ জন মিয়ানমারের সেনা সদস্য ও ২১ জন বিজিপি সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক। আজ সকালে তাদের কক্সবাজার বিমানবন্দরে কড়া পাহারায় নিয়ে আসা হয়। পরে মিয়ানমার থেকে আসা বিজিপি কর্মকর্তাদের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ই মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধা সদনের ও গোপালগঞ্জের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। ক্ষমতায় থাকাকালে ১৫ বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগে শেখ হাসিনা সহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করেছে দুদক। ইতোমধ্যে দুদকের অভিযোগে অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা।
এর সাথে 1084 কোটি টাকার সরকারি সার আত্মসাৎ এর অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল তলব করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের এক দফা দাবিতে এবার তার বাসভবনের গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবিলম্বে উপাচার্য পদত্যাগ না করলে তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সড়ক অবরোধ সহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে গতকাল প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেয়া, ক্যাম্পাসের ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার অভিযোগে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ থাকায় স্থবির হিলি চেকপোস্ট, কমে গেছে রাজস্ব আয়। তবে স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সম্প্রতি ভারতের সহকারী হাইকমিশনার হিলি স্থলবন্দর পরিদর্শনকালে পুনরায় ভিসা চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। এই তো বছরখানেক আগেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের চাপে হিমশিম খেতে হতো দায়িত্বে থাকা কর্মকর্তাদের, কিন্তু এখন খাখা করছে। প্রতিদিন যেখানে 500 থেকে 600 লোক যাতায়াত করত, সেখানে চেকপোস্ট পার হচ্ছে মাত্র 50 থেকে 100 জন, যাদের বেশিরভাগই মেডিকেল ভিসা। আগে যাদের ট্যুরিস্ট ভিসা ছিল তারাও যেতে চাচ্ছেন না নানা বিড়ম্বনার কারণে। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা পড়েছেন দুর্ভোগে। ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণেই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী আগের তুলনায় অনেক কমে গেছে। আমরা তো ওখানে একাই থাকি, তো অনেক সময় আমাদের অনেক প্রবলেম হয়, আমাদের ফ্যামিলি মেম্বাররা যেতে পারছে না। বিজনেস ভিসাও দেয়া হচ্ছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ। এতে ব্যবসায়িক কাজে ভারতে যেতে পারছেন না তারা। এদিকে সম্প্রতি হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শনে এসে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ওনাকে ভিসার জন্য আকুল আবেদন করা হয়েছে। উনি বলছে, ভাই আপনারা করেন, আমরা ভিসা করে দেব। আমি যে একটা বিজনেসম্যান, আমার যে কার্যক্রমটা বিজনেসের উপরই যাওয়া, সে সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরেও কোনো প্রকারে ভিসা ইস্যু করতে। যাত্রী সংখ্যা শূন্যের কোটায় নেমে আসায় কমে গেছে রাজস্ব। যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়েছে, টোটালি শূন্যের কোটায় চলে আসছে, যার কারণে ট্রাভেলস ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দ্রুত ভারতীয় ট্যুরিস্ট ও বিজনেস ভিসা চালু হবে এমনটাই আশা সাধারণ মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। কাল 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। এই দিনকে ঘিরে কুষ্টিয়ার কুঠিবাড়িতে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও শেষ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবারের আয়োজন ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর রিপোর্ট, ছবি তুলেছেন আসিফুজ্জামান। কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। কবির 164তম জন্মবার্ষিকী পালনে এই স্থানকেই বেছে নিয়েছে সরকার। আয়োজন করা হচ্ছে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানের। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও শেষ হয়েছে। কুঠিবাড়ির সবখানে চলছে ধোয়ামোছা আর রঙের প্রলেপ দেওয়ার কাজ। সাজানো হচ্ছে পুরো বাড়ি। কবির জন্মদিন পালনে কুঠিবাড়িতে এবারের আয়োজন রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। সরকারিভাবে আমাদের শিলাইদহতে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, আমরা চাই যে অনুষ্ঠানটা সুন্দরভাবে পালন করা হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যাক্সিমাম জীবনের সবচেয়ে বড় সোনালী টাইম সেইখানেই পার করছে। তার কাল যে উপন্যাস সোনার তরী সেইখানে লিখছে। কাঠগুলা যে অবস্থা দেখতে দিন দিন ভেঙে পড়তেছে, এইগুলা একটু সংস্করণের কাজ করা উচিত। অবশ্যই ভালো মানের একটা অডিটোরিয়াম থাকা উচিত। পুকুরের কথা যদি বলি, এখানে পুকুরটা সংস্কার করা হয় না, দীর্ঘ বছর ধরে ওইভাবে আছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বৈরী আবহাওয়াকে মাথায় রেখে আমরা এখানে আমাদের যে অনুষ্ঠান প্যান্ডেলটা এমনভাবে সাজিয়েছি, ওয়াটারপ্রুফ করেছি, যাতে বৃষ্টি আসলেও যাতে এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে উপভোগ করতে পারেন। পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপত্তা ব্যবস্থাটা কনফার্ম করা হয়েছে। আশা করি এখানে আগত দর্শনার্থীরা নির্বিঘ্নে অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন। কবির জন্মদিন ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, নাটক প্রদর্শনী সহ গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের সুযোগ সুবিধা সৃষ্টির পাশাপাশি কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এই অঞ্চলের মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। সারা দেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় বেশ কয়েকজন দালালকে জরিমানা ছাড়াও কারাদণ্ড দেওয়া হয়। বরিশাল BRTA অফিসে অভিযান চালিয়ে এক দালালকে কারাদণ্ড দিয়েছে দুদকের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে বরিশাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় BRTA অফিসে দুদকের ছদ্মবেশী কর্মকর্তারা অভিযান চালায়। দুটি ড্রাইভিং লাইসেন্স করতে 21,000 টাকা দাবি করায় 2 দালালকে আটক করা হয়। যশোরে BRTA কার্যালয়ে অভিযান চালিয়ে 3 দালালকে আটক করে দুর্নীতি দমন কমিশন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 জনকে জরিমানা ও একজনকে কারাদণ্ড দেওয়া হয়। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় BRTA কার্যালয়ে অভিযান চালায় দুদক। অভিযানের টের পেয়ে দালালরা পালিয়ে যায়। এছাড়া গোপালগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা ও পাবনায় অভিযান চালিয়েছে দুদক। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মাদারীপুরে কেটে ফেলা হলো শতবর্ষী একটি বটগাছ। বিষয়টি রীতিমতো সামাজিক ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। প্রশাসন বলছেন তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মাদারীপুর প্রতিনিধি MR মুর্তজার পাঠানো রিপোর্ট। সদর উপজেলার আলমগীরের কান্দি এলাকার কুমার নদের পাড়ে শত বছর ধরে রোদ বৃষ্টি থেকে স্থানীয়দের আগলে রেখেছিল এই বটগাছটি। তপ্ত রোদে কৃষকদের শরীরে প্রশান্তির ছায়া দিয়েছিল এটি, কিন্তু চোখের সামনে ধ্বংস করা হলো শত বছরের ঐতিহ্য। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কিছু মানুষ বটগাছটি কেটে ফেলে। এতে ক্ষোভ জানিয়েছে গ্রামবাসী। তাদের অভিযোগ, গাছকে কেন্দ্র করে কেউ যদি মানত করে সেটি ওই ব্যক্তির অজ্ঞতা। তাই বলে শত বছরের গাছ কেটে ফেলা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। খাওয়া জায়গায় মানুষ দাঁড়াইতো, কেউ চোহায় পাতার গোনায় এখানে জিরাইতো, জিরাইয়ে গোসল করতে যাইতো। যারা কাটছে এটা সুস্থ বিচার চাই আমরা, যেটা ভালো বিচার আর সুস্থ বিচারে যেটা কি হয় এটা সুস্থ বিচারটা আমরা চাই। এলাকার যারা মুরব্বী আছে এরা তো চাইলে এটা যারা করে নিষেধ করলে হয়তো গাছটা না কাটলেও হতো। এই বট গাছের নিচে অনেকে মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে পূজা ছাড়াও বিভিন্ন রোগবালাই থেকে আরোগ্যের মানত করে। ইসলামের বিধানে এটি শিরক, তাই বট গাছটি কেটে ফেলা হয়েছে বলে জানালেন অভিযুক্তরা। এখানে এই গাছের গোড়ায় অনেক মহিলারা সিন্নি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ, বা অনেকে মিষ্টি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ। অনেকে লাল কাপড় পরিধান এখনও পরানো আছে, লাল কাপড় পরায়, যেটা শিরক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বটগাছ কাটার সাথে জড়িত অনেকেই গা ঢাকা দিয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বসতভিটা রক্ষায় চা বাগানের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জৈন্তাপুর উপজেলার বাসিন্দারা। দি মেঘালয় টি এস্টেটের নামে দেওয়া ইজারা বাতিলের দাবিতে বিকেলে জৈন্তাপুরের চতুল ভিত্রিখেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মজিদ। এ সময় বক্তারা বলেন, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের দরিদ্র ভূমিহীন বাসিন্দারা ইউনিয়নের ভিত্রিখেল, নয়াখেল মৌজায় সরকারি খাস জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। এই ভূমি চা বাগানের নামে ইজারা দিয়ে সাধারণ মানুষের প্রতি জুলুম করা হচ্ছে। আগামী 15 মে থেকে গুটি আম গাছ থেকে নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে এবারের আম পাড়া। তবে ভালো জাতের আমের জন্য ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। 20 মে বাজারে আসবে গোপাল জাতের আম। সকালে রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ নিয়ে মতবিনিময় সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক আফিয়া আক্তার। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের সন্ত্রাসী ও ভূমিদস্যুরা কৃষকের কাঁচা ধান সহ মাটি কেটে নেওয়া ও বালু দিয়ে ভরাট করার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগীরা। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, রূপগঞ্জ থানার অধীনস্থ কায়েতপাড়া ইউনিয়নের আবাসন প্রকল্পের নামে জমি ক্রয় না করে ৮,০০০ হেক্টর জমি রেজার্ভ দিয়ে বালু ফেলে ফসলি জমি রাস্তাঘাট ভরাট করে ভূমিদস্যুরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। চিলিতে মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের দোসর সুখী তার স্বামীসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে খুলনার রূপসায় সন্ত্রাসী হান্নান ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।